যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতায় দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। আর সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। আমজনতার আজকের বিষয় তেলের হিসাবটা বুঝতে চাই। আমাদের সঙ্গে আছেন মাহফুজুল হক, তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক। মাহফুজুল হক শাহের কাছ থেকে আমি একটা হিসাব একটু বুঝে নিতে চাই। মাহফুজুল হক শাহ, আপনি তো ব্যবসায়ী, আপনি একটু হিসাবটা বুঝিয়ে দেন তো। যদি সয়াবিন তেলের ভ্যাট 25 ভাগের মধ্যে 30 ভাগই নাই হয়ে যায়, থাকে মাত্র 5 ভাগ, তাহলে আসলে দাম কত কমার কথা? 168 টাকা লিটার থেকে 160 টাকা। মানে আমার ক্ষুদ্র বুদ্ধি তো বলে যে কমপক্ষে 20 থেকে 22 টাকা কমার কথা। আপনার হিসাব কি বলে? না, মাহফুজুল হক শাহকে শুনতে পাচ্ছি না। আমার সঙ্গে বোধহয় অতিথি আছেন কেবলমাত্র রাজিকুজ্জামান রতন। আমি তার কাছ থেকে হিসাবটা একটু সম্ভবত তার কাছ থেকে একটু বুঝে নিতে চাই। তিনি রাজিকুজ্জামান রতন, বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক। রাজিকুজ্জামান রতন, একটা হিসাব আমি একজন ব্যবসায়ীর কাছ থেকে, চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী মাহফুজুল হক শাহ, তার কাছ থেকে বুঝতে চাইলাম। দুঃখজনকভাবে তার সংযোগটা আমি পেলাম না। এই হিসাবটা কি আপনি কোনোভাবে মেলাতে পেরেছেন যে 30 ভাগের ভ্যাট ছিল 35 ভাগ, সেখানে 30 ভাগ নাই হয়ে গেল, ভ্যাট এখন মাত্র 5 ভাগ, তাও উৎপাদন এবং খুচরা পর্যায়েও ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে 168 টাকা যে লিটার বোতলজাত তেল, সেটা 160 টাকা হয় কি করে? এবং 140 টাকা ছিল খুচরা, সেটা 4 টাকা, মাত্র 4 টাকা কমে 136 টাকা কি করে হয়? ধন্যবাদ। যে কারণে অস্বাভাবিক দাম বৃদ্ধি, ঠিক সেই কারণেই খুবই কম মূল্য হ্রাস। আমাদের সাধারণত আমাদের মন্ত্রী মহোদয়ের এই কথা বলতে খুব পছন্দ করেন যে ইউরোপ আমেরিকাতেও জিনিসের দাম বাড়ছে, কিন্তু কয়েকদিন আগে সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা দেখিয়েছেন যে ইউরোপ আমেরিকাতেও সয়াবিন তেলের দাম বাংলাদেশের চেয়ে কম। তা ফলে তারা আরও একটু হিসাব করে দেখিয়েছেন, যেখানে আমেরিকার একজন শ্রমিকের গড় আয় বাংলাদেশের চেয়ে 26 গুণ বেশি, সেখানে ডিমের দাম বাংলাদেশের চেয়ে কম। বাংলাদেশে যেখানে আমরা 110 টাকায় 1 ডজন ডিম কিনি, সেখানে ওহিও স্টেটে 103 টাকায় 1 ডজন ডিম কেনে বাংলাদেশি টাকায়। মালয়েশিয়াতে আরও কম, 86 টাকায় 1 ডজন ডিম কেনে। ফলে ইউরোপ আমেরিকা মালয়েশিয়ার উদাহরণ বাদ দিই, এখন নিজের দেশের মধ্যে যদি আসি, আমাদের তেলের ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে শুল্ক, তারপর উৎপাদন ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স এবং বিপণনের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স, 3 স্তরের ট্যাক্স ছিল। তো আমাদের ব্যবসায়ীরা সবসময় বলেছিলেন যে এই 3 স্তরের ট্যাক্স এর বোঝা তারা বহন করতে পারবেন না, ফলে এই বোঝাটা তারা জনগণের কাঁধের উপর চাপিয়ে দেবেন। এবং জনগণের কাঁধের উপর চাপিয়ে দিতে গিয়ে 6 মাসে 7 বার 8 বার তারা তেলের দাম বাড়িয়েছেন। একদিকে বাণিজ্য মন্ত্রী বলছেন যে আমাদের তেলের পর্যাপ্ত মজুদ আছে, 4 মাসের তেলের মজুদ আছে। তো 4 মাসের তেলের মজুদ থাকলে তো প্রতি মাসে দফায় দফায় তেলের দাম বাড়ানোর কথা না। আপনারাই প্রচার মাধ্যমে এক সময় দেখিয়েছিলেন যে কীভাবে 15 দিনে 1000 কোটি টাকা মানুষের পকেট থেকে হাওয়া হয়ে গিয়েছিল এই তেলের তেলবাজি বা কারসাজি, যেটাই বলুন না কেন। এখন যখন আমাদের উৎপাদন পর্যায়ের ভ্যাট ট্যাক্সটা কমে গেল, আমাদের বিপণন পর্যায়ের ভ্যাট ট্যাক্সটা কমে গেল, তাতে সবচেয়ে বেশি লাভবান কারা হচ্ছেন? লাভবান হচ্ছেন যারা উৎপাদন করছেন। বাংলাদেশের 6টা বড় তেল কোম্পানি আছে, তারা বিদেশ থেকে তেল নিয়ে এসে এখানে পরিশোধন করেন, যেটাকে আমরা উৎপাদন বলি, আর তারপরে তারা বিপণন করেন। তাদের ভ্যাট ট্যাক্সটা কিন্তু নাই করে দেওয়া হয়। এখন 8 টাকা কমিয়ে তারা জনগণকে মনে হয় একটু দয়া করলেন, আসলে দায়টা গ্রহণ করলেন না। সুবিধাটা নিলেন কিন্তু দায় নিলেন না। এবং এই ক্ষেত্রে যে বাজারটাকে মনিটর করার দরকার ছিল, যে জনগণের ট্যাক্সের টাকা সেটা দিয়ে তো রাষ্ট্র চলে। সাধারণ মানুষের ট্যাক্স কিন্তু কমে নাই, ভ্যাটও কমে নাই, ট্যাক্সও কমে নাই। ব্যবসায়ীদের জন্য ভ্যাট ট্যাক্স সব কমিয়ে দেওয়া হলো, কিন্তু সাধারণ মানুষ সেখান থেকে সুফল পাচ্ছে না। রাজিকুজ্জামান রতন, আপনি বলতে চাইছেন যে এই কমানোতে আসলে লাভটা হয়েছে দিন শেষে ব্যবসায়ীদের, জনগণের লাভ হয়নি। আমাদের সঙ্গে HM শফিকুজ্জামান আছেন, তিনি আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। HM শফিকুজ্জামান, এই হিসেবটি রাজিকুজ্জামান রতন বোঝেননি, তেমনি আমিও বুঝিনি। আপনি যদি আমাকে একটু হিসেবটি বুঝিয়ে বলতেন যে 25 ভাগ ভ্যাটের মধ্যে যদি 30 ভাগই কমে যায়, থাকে মাত্র 5, তাহলে দাম কেন এত কমছে? আমাদের হিসাব তো বলছে যে 20 থেকে 22 টাকা কমপক্ষে কমার কথা। আমরা কি কোথাও ভুল করছি কিনা? অবশ্যই এখানে আপনারা ভুল করছেন, এবং রতন ভাই যে কথা বলছেন আমি একটু স্পষ্ট করে বলি
আপনার আমদানি পর্যায়ে আপনার 10% আপনার ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এখন 5% আছে। আপনি এই 10-এর সাথে আপনারা বলছেন যে আরও 15% আপনার উৎপাদন পর্যায়ে কমিয়েছে, 10 আর 15 আপনার 25 হিসাব করছেন, আর হলো ভোক্তা পর্যায়ে আপনার বিপণন পর্যায়ে আপনার 5%, তাকে আপনি 30 হিসাব করছেন। কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট বলি, সেটা হলো আমদানি পর্যায়ে যে 10% ভ্যাট প্রত্যাহার করেছে ওইটাই আসলে মানে সিংহভাগ আপনার ইম্প্যাক্ট করবে দাম কমার ক্ষেত্রে। আর যেটি হলো আপনার 15% আপনার উৎপাদন পর্যায়ে করেছে সেটা হলো কিন্তু ভ্যালু এডিশন, অর্থাৎ কি যে আপনার ভ্যালু এডিশন হয়তো বা এখানে হতে পারে কতটুকু, ভ্যালু এডিশন হতে পারে হয়তো 10 টাকা, 10 টাকার উপরে ভ্যালু এডিশনের উপরে 15% কমা মানে হলো 1.5 টাকা কমা। আর আপনার বিপণন পর্যায়ে যে 5% কমেছে সেটার আপনার যদি আপনি হিসাব করেন সেখানে হয়তো আপনার ভ্যালু এডিশন 5 টাকা হলে সেটা 5% 1 পয়সা হয়। কিন্তু আপনি যখন সরল অঙ্ক করে বলবেন যে 30% কমেছে, এটা কিন্তু এই সরল অঙ্কের বিষয় না, সেটা হলো যে আপনার আমদানি পর্যায়ে যে 10% কমেছে সেইটাই হলো বড় আপনার ইম্প্যাক্টটা পড়বে। কেন আমি না বুঝিনি, আমি বুঝিনি। আমাকে এই চেম শফিকুজ্জামান আমাকে একটু বলেন, সেটাই কেন বড় ইম্প্যাক্ট রাখবে, বাকিগুলো রাখবে না? আমরা তো খুব সাধারণ মানুষ, অত জটিল হিসাব বুঝি না। এখন আমদানি পর্যায়ে যদি ভূমিকা রাখে, আমরা এখন যে তেল খাচ্ছি সেটা তো আর এখন আমদানি হয়নি, সেটা তো আগেই আমদানি হয়েছে। এখন মানে এখনকার এই ইম্প্যাক্টটা কেন পড়বে না? আমি আসলে পরিষ্কার না, আমাকে আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে বলেন। আচ্ছা, না পরিষ্কার তো হতে হবে, আপনি পরিষ্কার না হলে তো সাধারণ জনগণ হ্যাঁ, সেই জন্যই আমি তো আমজনতার প্রতিনিধিত্বই করি। আপনার এখন দেশে যে তেলটা আছে এই তেলটা আপনার টোটালি ভ্যাট সহ কিন্তু তেলটা আছে, এবং আমরা যেটা 6 ফেব্রুয়ারি যেটা আমরা মূল্য নির্ধারণ করেছিলাম 168 টাকা, যেটা আমরা 3 দিন আগে আমরা 160 টাকা করেছি, যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটা কিভাবে করলাম আমি আসছি। তার আগে আমি যেটা বলছি যে এই যে 10% যেটার বড় ইম্প্যাক্ট পড়বে আমদানি পর্যায়ে, এখন পর্যন্ত কিন্তু সেই 5% ভ্যাট দিয়ে যেটা 15% ছিল সেই তেল কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাজারে মানে আপনার কাস্টমস থেকে ঢোকেনি, এবং যে এখনও যে পণ্যটা খালাস হচ্ছে সেটা কিন্তু ভ্যাট দিয়েই খালাস হচ্ছে। এখন আমরা যদি এইটার যে রেজাল্টটা পেতে, এই তেলগুলো যখন রিফাইন হয়ে আপনার মার্কেটে আসবে একদম খুচরা বাজারে, তখন এটার ইম্প্যাক্ট পড়বে। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে ভ্যাট প্রত্যাহার করেছে কিন্তু বাজারে কেন আপনার দাম কমলো না। সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে আপনার এই মুহূর্তে যে মূল্যটা আছে সেই মূল্যটা কিন্তু আপনার এই যে আপনার এই ভ্যাট সহ আপনার যে তেলটা আছে সেটাই কিন্তু বাজারে মূল্যটা ওইটাই আছে। এখন সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে আমরা কেন আবার এই 8 টাকা কমালাম, সেটা হলো যে মূলত আমরা যে জিনিসটা ছিল যে আপনার বাজারে মাঝখানে যে কৃত্রিম সংকট ছিল, আমরা বিভিন্ন ভোক্তা অধিদপ্তর থেকে আপনার বিভিন্ন জায়গায় আমরা প্রতিটা জায়গায় আমরা অপারেশন করেছি, সেখানে যে দেখলাম যে মজুদ আপনার অনেক আছে, এবং সেই মজুদগুলো যে এসওগুলো ধরে রাখতো সেই এসওগুলো আমরা যখন ছাড় করলাম এখন বাজারে কিন্তু অটোমেটিক কিন্তু এটার প্রভাব পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবসায়ীদের সাথে যারা রিফাইনারি আছে তাদের সাথে আমরা বসে যেটা করেছি সেটা কিন্তু এখনকার প্রাইসের সাথে বা ভ্যাট ক্যালকুলেট করে করি নাই, ওইটা আমরা করবো ঈদের পরে। এখন যেটা করেছি সেটা হলো তাদেরকে আমরা দেখালাম যে অলরেডি বাজারে আপনার সাপ্লাই অব্যাহত আছে, এবং সেই সাপ্লাইয়ের উপরে আমরা যেটা ক্যালকুলেট করে যেটা দেখলাম যে আপনারা এখন এই রমজানে মানুষের যে অবস্থা সেই অবস্থায় আমরা তখন এই 8 টাকা আমরা তাদেরকে রিকোয়েস্ট করে আমরা এটা কমিয়েছেন। এই যে শফিকুজ্জামান আসল হিসাবটা একটা মিনিট যদি আসল হিসাবটা ঈদের পরে করেন এবং আসল হিসাব করে যদি দেখেন যে আসলে যে পরিমাণ টাকা এখন নিচ্ছেন ভোক্তারা এখন দিচ্ছেন তেলের জন্য, সেটা আসলে কিছুটা বেশিই দিয়েছেন, ঈদের পরে যখন আসল হিসাবটা হবে তখন কি এই টাকা আবার প্রত্যেক বাড়িতে গিয়ে ফেরত দেওয়া সম্ভব হবে? আপনি যেভাবে বলছেন এটা তো আসলে আমি কি বলবো, কারণ হলো যে আপনার যারা সংকট তৈরি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আপনারা দেখেছেন যে আমরা রিফাইনারিতে আমরা অভিযান চালিয়েছি, আমরা সেটার বিরুদ্ধে আমরা একটা রিপোর্ট দিচ্ছি, ভোক্তা থেকে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে দিচ্ছি, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী যে সিদ্ধান্ত আসে সেই অনুযায়ী কার্যক্রম করব। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা 6 ফেব্রুয়ারি যে তেলের দাম 168 টাকা নির্ধারণ করেছি সেটা হলো $1350 ইম্পোর্ট প্রাইজের উপরে, অর্থাৎ আমরা এক মাসের অ্যাভারেজ প্রাইস হলো ইম্পোর্ট প্রাইস ছিল $1350।
এখন আপনার ঠিক এই মুহূর্তে যে তেলটা আপনার ভ্যাট ছাড়া ঢুকবে, সেই ভ্যাট ছাড়া তাদের এলসি প্রাইসটা কি হবে সেইটার উপরে আমরা কিন্তু পরবর্তীতে আমরা নির্ধারণ করব যে সেই প্রাইসটা অ্যানালাইসিস করে এবং ভ্যাট প্রত্যাহারের পরে তাদের যে কস্টিংটা পড়ে সেটা আমরা অ্যানালাইসিস করি কিন্তু আমরা নির্ধারণ এইচ এম শফিকুজ্জামান, আমি সেটা যদি কিন্তু ভুল না আপনার, করি যে তেলটা যখন $1350 ঢুকবে- ইম্পোর্ট করা যে তেল এখন পাচ্ছি আমরা, কিছুদিন আগে যখন 168 টাকা হয়েছিল তখন হিসাব করলে দেখা যায় সেটা ব্যারেল প্রতি দাম $1800-1900 গিয়ে থাকে। বিশাল একটা দামের তফাৎ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সময়টার কথা আমি বলছি। ওই সময় যে টাকাগুলো চলে গেল সেই টাকার কি হবে তাহলে? না, আপনার টাকাগুলো কোথা থেকে চলে গেছে? আপনি নিজে বলেছেন 1000 কোটি টাকাগুলো টাকা কোথা মার্কেট থেকে থেকে চলে উঠিয়ে গেছে? নেওয়া হয়েছে। না না, আপনার ওইটা হলো আপনার, আমি কিন্তু এটা স্পষ্ট করেছি যে প্রতীকী একটা বিষয়, সেটা হলো যে এই যে মাঝখানে যেটা ম্যানিপুলেট করা হয়েছে বাজারে একটা সংকট তৈরি করে, সেটার জন্য কিন্তু আমরা যেটা করেছি সেটা কিন্তু আমরা খুচরা পর্যায়ে, পাইকারি পর্যায়ে, আমাদের ডিলার পর্যায়ে এবং আমরা রিফাইনারি পর্যায়ে কিন্তু আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এখন যেটা আপনার এই কৃত্রিম সংকট করে যারা এই অবস্থাটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে যে আমরা ব্যবস্থা নিয়েছি সেটারই কিন্তু আপনার ইম্প্যাক্ট এখন পড়েছে। এখন বাজারে কিন্তু সেই কৃত্রিম সংকটটা নেই, এখন বাজারে কিন্তু তেল চলে এসছে এবং ন্যাচারালি কিন্তু আপনার দামটা কিন্তু কন্ট্রোলে আছে। এখন মাঝখানে যারা এই ঘটনাটা ঘটেছে তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি। এইচ এম শফিকুজ্জামান, আপনার কাছে আমি আবারও আসবো। আমাদের সঙ্গে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আছেন, তিনি G9 এর সাধারণ সম্পাদক। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এইচ এম শফিকুজ্জামান আমাদেরকে যেমনটা ব্যাখ্যা দিলেন, আমরা 168 টাকা লিটার করে বোতলজাত তেল খেতাম এবং 140 টাকা খুচরা ছিল, সেটা কমে 160 টাকা এবং 136 টাকা হয়েছে এবং তার ব্যাখ্যা অনুযায়ী আসলে এই দামটা যৌক্তিক। তার ব্যাখ্যাটা কি আপনার মনোপুত হয়েছে? আপনাকে ধন্যবাদ। দেখেন, ব্যাখ্যা মনোপুত হওয়ার মতো হলে সেটা মনোপুত হতো। তার কথা দিয়ে আমি বলি, শফিকুজ্জামান সাহেব যেটা বলছেন যে 30% ভ্যাট উনি ফ্র্যাকশন করে দেখালেন কোন কোন ধাপে কত হয়েছে, সেই অনুসারে যে এলসি খুলে তেল ইম্পোর্ট করা এবং সেটা বাজারে আনা, সেটার ইম্প্যাক্ট পরে পড়বে, সে তেল নাকি এখনো আসাই শুরু হয়নি। তাহলে সেই সুবিধা পাওয়ার আগেই ওনারা যদি আজকে 8 টাকা লিটারে যদি কমাতে পারেন, তাহলে এইটা আরও 1 মাস আগে পারেননি কেন? এবং তিনি স্বীকার করেছেন বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। আর সরকারের তরফ থেকে বলা হচ্ছিল আন্তর্জাতিক বাজারে বেড়েছে ইউক্রেনের যুদ্ধ এবং দেশের মধ্যে বিএনপির ব্যবসায়ীদের কারসাজি, এরকম নানান রকমের ভাওতাবাজি দেওয়ার একটা চেষ্টা ছিল। তার মানে হচ্ছে এটা স্পষ্ট যে ব্যবসায়ীরা এদেশে কৃত্রিম সংকট তৈরি করে অনৈতিকভাবে মূল্যবৃদ্ধি করেছে এবং এই রকম ব্যবসায়ীরা যারা বড় বড় ইম্পোর্টার, তারা বাংলাদেশের যে প্রেক্ষিত তাতে যখন যারা ক্ষমতায় থাকে তাদের সঙ্গে মিলেমিশে চলে, তাদের ফান্ডে টাকা দেয়, তাদের মন মতো করে চলে। এই ব্যবসায়ীদের রাজনীতি হচ্ছে সরকারি দল বা সরকারকে তোষণ করার রাজনীতি। সেইখানে ক্ষমতা থেকে বিদায় নেওয়া 1.5 যুগ আগের দল বিএনপি, তাদের সমর্থনপুষ্ট ব্যবসায়ীরা এইভাবে কারসাজি করে বাড়াবে, এইটাও কোনোভাবেই বিশ্বাস করবার কোনো কারণ নাই। আর যদি সেটা তারা করে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? সুতরাং মন্ত্রী এইসব পড়ে বিষয়টাকে মানুষের সঙ্গে আরও উপহাস করছেন। নিজেদের ব্যর্থতা, নিজেদের অনৈতিকতা সেটা মেনে নিয়ে চেষ্টা করলে বরং মানুষের উপকার হতো, মানুষ খুশি হতো। আর এই যে ভ্যাট যে কমালো 30%, এ শুধু এইবার না, সব সময় আপনি দেখবেন বাংলাদেশের একটা ট্রেন্ড হচ্ছে কোনো কিছুর দাম এরকম হঠাৎ বেড়ে গেলে সেটা হঠাৎ করে কমে না, কমতে কমতে অনেক সময় নেয়। এটার কারণ আছে, কারণ হচ্ছে এই যে পিরিয়ডটা তারা বাড়িয়ে রাখে, এটা হচ্ছে একটা ডাকাতির পিরিয়ড। তারা বিশেষ উদ্দেশ্যে প্ল্যান করে দ্রব্যমূল্য বাড়ায় এবং হিসাব করে যে কতদিন পর্যন্ত অধিক মূল্যে এইভাবে মানুষের পকেট কাটবে, কত হাজার কোটি টাকা মুনাফা করবে এবং জনরোষ যখন বাড়বে, সরকারও যখন ব্যাপক সমালোচনার মুখে পড়বে, তখন আস্তে আস্তে সেটা কমাবে এবং সরকার বাহবা নিবে যে হ্যাঁ আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু নিয়ন্ত্রণ করার আগে ইচ্ছাকৃতভাবে অনৈতিকভাবে বাড়িয়ে
ব্যবসায়ী এবং সরকারের যোগ সাজসে মানুষের পকেট থেকে যে হাজার হাজার কোটি টাকা ডাকাতি করা হলো সেই হিসাবটা কিন্তু আমরা পাই না। এই বাংলাদেশেই কিন্তু আপনি 2019 সালে মোটা চালের দামে বিশ্ব রেকর্ড করেছিল, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামে মোটা চাল কিনতে হয়েছে বাংলাদেশের মানুষকে, যেখানে আমরা বলি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই হচ্ছে ভাওতাবাজির নমুনা। এবং এখন এই যে দীর্ঘদিন ধরে এটা চলছে, সেই ব্যাপারে সরকার দ্রুততম সময়ের মধ্যে টিসিবি ট্রাক যদি বাড়িয়ে দিত, পণ্য সরবরাহ বাড়িয়ে দিত, তাদের হাতে যে মজুদ ছিল সেটা দিয়ে যদি মার্কেট স্যাচুরেশন করে দিত, তাহলে ব্যবসায়ীরা এই যে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো সেটিও এতদিন ধরে চালাতে পারতো না। তার মানে হচ্ছে ওই ব্যবসায়ীদের কাছ থেকে সরকারের বড় বড় লেভেলে যে অনৈতিক সুবিধা নেয়, তাতে পার্টি ফান্ডে নামে বেনামে যে টাকা নেয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ত্রাণ দেওয়ার নামে তারা যে হিড়িক ফেলে ওইখানে দেওয়ার জন্য, এই সব যোগসাযোগ সম্পর্ক, তার ফলে এই ব্যবসায়ীর এই অনৈতিক কাজ করবার সুযোগটা পায়। ফলে সরকার একদিকে ব্যর্থ, আর একদিকে হচ্ছে এই অনৈতিকতার মানুষের দুঃখ দুর্দশা বাড়ানোর, মানুষের পকেট ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, উত্তর আপনার পছন্দ হয়নি। আমি বরঞ্চ অসীম কুমার উকিল এমপির কাছে একটু জানতে চাই এবং বুঝতে চাই। তিনি নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। অসীম কুমার উকিল, আমাকে মানে যে হিসাব হয়তো ঠিক আছে বা ঠিক নেই, সেটা আসলে অর্থনীতির হিসাব, ব্যবসা বাণিজ্যের হিসাব, কিন্তু যুক্তি দিয়েও বোঝালে পেট তো আসলে বোঝে না যে কিছুদিন আগে 168 টাকা বোতলের তেল খেতাম, সেটা অনেক কমানোর পর, অনেক ধরনের উদ্যোগ নেওয়ার পর আমরা দেখলাম অনেক ধরনের উদ্যোগ নেওয়া হলো, সেটা 168 টাকা থেকে মাত্র কমে 8 টাকা কমে 160 টাকা হলো। এবং 160 টাকা হলো কি, ব্যবসায়ীরা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন 161 টাকা, সেটা অনেক অনুরোধ করে তাদেরকে কমানো হলো মাত্র 1 টাকা, বোতলের লিটার প্রতি 1 টাকা মাত্র কমানো হলো। তার মানে কি দিন শেষে এরকম যে ব্যবসায়ীরা যা চাবেন, তারা যেটা লিখিত নিয়ে যাবেন, সেটাই আসলে হবে? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি অসীম কুমার উকিল এমপি, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, মানে আপনাদেরকে স্বাগতম, সহ আলোচকদের শুভেচ্ছা। নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সামাজিক জীবন, দৈনন্দিন জীবন, সকল ক্ষেত্রেই এখন এটা একটি আলোচনার বিষয়। আর মানে আলোচনার একটা বিষয় সবসময় লক্ষ্য থাকে, প্রধানত দায়িত্বটা সরকারের টার্গেট থাকে হলো সরকারি দলকে এই জন্য আসামের কাঠগড়ায় দাঁড় করানো। হ্যাঁ, নিঃসন্দেহে এটা একেবারে অযৌক্তিক, আমি তা বলছি না, কিন্তু আমরা সকলে মিলে আলোচনাগুলি করছি যে উদ্দেশ্যটাকে সামনে রেখে, সেটি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হ্রাস টেনে ধরা, নিয়ন্ত্রণ রাখা। সরকার এই ব্যাপারে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পদক্ষেপ গ্রহণ করার মধ্যে দিয়ে আস্তে আস্তে বিষয়গুলি নিয়ন্ত্রণে আসছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। যদিও সবসময় একটা জিনিসের দাম বাড়ে যখন হু হু করে বাড়ে, কিন্তু কমে কিংবা নিয়ন্ত্রণে আসতে এটা সময় লাগে। এটার কারণটা কি বলা কঠিন, কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক, এটা বৈশিষ্ট্য এই জায়গাগুলিতে। বাট সরকারের দিক থেকে যতগুলি পদক্ষেপ নেওয়া দরকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা নিয়ন্ত্রণে আনা কিংবা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আনা, সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারপরেও যদি আজকের আলোচনা ছিল অসীম কুমার উকিল এমপি, আমার প্রশ্নটা ছিল এই যে পদক্ষেপ, এই যে 30% ভ্যাট কমানো বা বিভিন্ন পদক্ষেপ, এই পদক্ষেপ আসলে দিন শেষে পকেট ভরলো কার আর পকেট কাটলো কার? আমি তো বলছি যে পদক্ষেপগুলো যদি যথেষ্ট না হয়, তাহলে আমরা আজকেও এই আলোচনা টেবিল থেকে যদি নতুন কোনো পথ পাই উত্তরণের, আমরা সেটি গ্রহণ করবো, এগিয়ে যাব। কিন্তু আমরা টিসিবির মাধ্যমে যে উদ্যোগ নিয়েছি 1 কোটি মানুষকে দেওয়ার, তার মধ্যে যে 5 কোটি পরিবারের ঘরে এই জিনিসগুলি পৌঁছে দেওয়ার, আজকে আলোচনায় আসছে যে রেশন কার্ড চালু করা বা অন্যান্য কার্ড, ফ্যামিলি কার্ড চালু করার, এই আলোচনাগুলি এসেছে একটিমাত্র কারণের, সরকারের আন্তরিক উদ্যোগের কারণে। আবার দেখেন, বিশ্বের দেশে দেশে রোজার মাসে কিন্তু রোজায় ইফতারিতে প্রয়োজনীয় যা জিনিস সেগুলির দাম নিয়ন্ত্রণে থাকে বা কমে। বড়দিনের উৎসবে
বা বৌদ্ধ পূর্ণিমার উৎসবে ইউরোপ আমেরিকা উন্নত রাষ্ট্রগুলিতে এই জিনিসগুলির দাম কমে বা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু আমাদের দেশের এটা একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। রোজা আসলে রোজায় ইফতারিতে যা যা প্রয়োজনীয় সব কিছুর দাম এটা বাড়ার প্রতিযোগিতা বা বেড়ে থাকে। এটা আমরা ছোট থেকে দেখে আসছি। আমাদের এখন এই জায়গাগুলিতে সকলে মিলে কাজ করতে হবে, সকলে মিলে। ব্যবসায়ী মানে এখানে আওয়ামী লীগের ব্যবসায়ী আছে, বিএনপির ব্যবসায়ী নাই, বা অন্য কোনো ব্যবসায়ী নাই, বিষয়টা তো এরকম নয়। ব্যবসায়ী যারা ছিল, যারা আওয়ামী লীগ করতো তারাও ব্যবসা করছে, যারা বিএনপি করতো তারাও করছে, যারা জাতীয় পার্টি করতো তারাও করছে, কমিউনিস্ট পার্টিও করছে, যারা ব্যবসা করতো সবাই করছে। সেক্ষেত্রে একটা সমন্বিত আন্তরিক উদ্যোগ দরকার। আমরা সেই চেষ্টাটা করছি। তারপরে আমি বলছি, আজকের আলোচনার টেবিল থেকে যদি এই ব্যাপারে আরো কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকে, আমরা দলীয়ভাবে, সরকারি দলীয়ভাবে আমরা এই ব্যাপারগুলিকে কনসিডারেশন নিব। সরকারও এই ব্যাপারে আরো আন্তরিক পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি মনে করি। জি, আমাদের সঙ্গে মাহফুজুল হক শাহ যুক্ত হয়েছেন, তাকে পেয়েছি আমরা। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক। মাহফুজুল হক শাহ, আমরা একটা হিসেব বুঝতে চাচ্ছিলাম, যুক্তি দিয়েও আপনার কাছ থেকে বুঝতে চাই এবং আমজনতার পেটের চিন্তা থেকেও হিসাবটা বুঝতে চাই। এই যে এত কিছু তেলের দাম নিয়ে এত তোলপাড়, অবশেষে মনে হচ্ছিল যে ভ্যাট যেহেতু কমানো হয়েছে দাম বোধহয় ভালোই কমবে, কিন্তু দাম আমরা সেই পরিমাণ কমতে দেখলাম না। এবং এইচ.এম. শফিকুজ্জামান আমাদেরকে হিসাব করে বুঝিয়ে দিলেন যা কমেছে সেটা যৌক্তিকভাবে কমেছে। আপনি তো ব্যবসায়ী, কি মনে হয় আপনার, দিন শেষে ব্যবসায়ীদেরই কি লাভটা একটু বেশি হয়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে। আমি লেটে কানেক্ট হয়েছি আপনার সাথে। সেটা না, আসলে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এখানে অনেক কিছু আমি শুনতে পারি নাই। তারপর আমি যেটা মানে মোটা দাগে যেটা বলতে চাই সেটা হচ্ছে দ্রব্যমূল্যের যে বিশেষ করে যে কমোডিটিগুলো আমাদের খুব এসেন্সিয়াল যে কমোডিটি, সেই ধরুন 12 থেকে 17টা আইটেম আমরা সবাই ভোক্তারা, বাংলাদেশের এই যে জনগণ যারা আছে সবাইকে সবসময় জিনিসগুলোকে আমাদেরকে জীবন ধারণের জন্য গ্রহণ করতেই। এখন মূল যে বিষয়টা হচ্ছে, এটা দুঃখজনক হলেও সত্যি, আমরা গত স্বাধীনতার 50 বছর আমরা পালন করছি, আমরা কিন্তু এই জিনিসগুলোর বিষয় নিয়ে এসেন্সিয়াল কমিউনিটিগুলোকে কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব বা জনগণ কিভাবে সন্তুষ্ট হবে, এবার আমরা সুন্দর একটা নীতিমালা কিন্তু গ্রহণ করতে পারিনি। এটা বাস্তবতা। তারপরেও আজকের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা যেটা চিন্তা করেছে, উনি ইমিডিয়েটলি এই সমস্যাগুলো সমাধানের জন্য কিছু উদ্যোগ নিয়েছেন। সমস্যা হচ্ছে শফিক ভাই, অসীম ভাই আছেন এখানে, রতন ভাই আছেন, সবাই আমরা কিন্তু পরিচিত। আমরা দীর্ঘদিন থেকে ব্যবসা জগতে আছি। কথা হচ্ছে আমি ব্যবসায়ীদেরকে ডিফেন্ড করতে এখানে বসিনি। আমার কথা হচ্ছে বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে এবং আমাদের যেটা দায়িত্ব ব্যবসায়ীদের, জনগণকে স্বস্তি দেওয়া। সামনে একটা পবিত্র আমাদের রমজান আসছে। মাহফুজুল হক শাহ, জনগণ কি স্বস্তি পেল? স্বস্তি পেল সেটা আমি বলবো না। আমি একটু আমার মানে আনসারটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। বিষয়টা হচ্ছে ম্যাডাম, এটা আমরা হয়তো এই ধরনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারিনি আজকে। এই জায়গায় কিন্তু আমি প্রশাসনিক পর্যায়ে বলুন, আমরা ব্যবসায়ী পর্যায়ে বলুন, কেন দীর্ঘ 30 বছর যদি আমি এগুলোর সাথে অনেকদিন আমি কোঅর্ডিনেশন সিস্টেমগুলোর সাথে জড়িত আছি। সরকার কি করে, সরকারের যে মন্ত্রণালয়গুলি আছে আমাদের, যে এটা দুটো সিস্টেম আছে আপনার, সেটা আপনাকে মনে করতে হবে। এটা তো আমাদের রাষ্ট্রীয় সরকার, আর এটা হচ্ছে ইমপ্লিমেন্ট পর্যায়ে আমাদের প্রশাসনিক যেই টায়ারগুলো আছে। তো ওই জায়গায় কিন্তু আমাদের কম্বিনেশনের কিন্তু অভাব আছে। এই জায়গায় গিয়ে আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু প্রবলেম পড়ি এবং সমস্যার সম্মুখীন আমাদের সাধারণ জনগণ। আমরা সবাই বলে থাকি সলিউশনটা কি পাবো। এখন আজকে আমি ক্ষমতাসীন দল আছে, কেউ বিরোধী দল আছে, হয়তো বিজ্ঞ রাজনীতিবিদরা ওনাদের জায়গা থেকে ওনার জনগণের কথা বলবেই, স্বাভাবিক। এবং আমি যেই ব্যবসায়ী আছি, আমি তো সাধারণ জনগণ থেকে উঠেছি, আমি তো জানি এই বিষয়গুলো। এখন ঘটনা হচ্ছে ওই জায়গাগুলোকে বিড়ালের গলায় গন্ডা বাঁধকে, এটা কিন্তু আমরা বারবার করে বলে এসেছি। আমার কথা হচ্ছে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আমাদের। এই যখন দ্রব্যমূল্যের জন্য উদ্যোগ হতে বিভিন্ন কারণে কোভিড থেকে আমরা বেরিয়ে এখন ইউক্রেন এবং রাশিয়ার একটা
যুদ্ধের পরিস্থিতির কারণে বিভিন্ন যে সমস্যাগুলি হচ্ছে, কমোডিটি প্রাইসগুলো, জাহাজের ভাড়া বেড়ে গিয়েছে, ওগুলোতে আমরা মানে কাটিয়ে উঠতে এখনো পারি নাই। তো সবগুলো বিষয়কে আমার মাথায় নিতে সাথে সাথে আমাদের এখানে আমরা বারবার কিন্তু আমি কিন্তু ব্যক্তিগত আমি বলে এসেছি, আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স একটা মিনিস্ট্রি আমাদের দরকার আছে। নিত্য পর্যায়ের দ্রব্যগুলো যেগুলো আছে ওকে জন্য ভারতে আছে, অন্যান্য দেশে আছে। এই জন্য আমি ভারতের উদাহরণ দিই, ভারত কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ওরা কিন্তু ম্যানেজ করছে। আমাদের এখানে হচ্ছেটা কি, আমাদের কমান্ড মিনিস্টার আন্ডারে দেওয়া হয়েছে, কমান্ড মিনিস্টার ওরকম কিন্তু উইংস নাই। যে উইংস গুলো বক্তার যে শফিক ভাই আছেন খুবই দক্ষ মানুষ, এখানে আরো কিছু কয়েকটা ওনাদের উইংস আছে, ওগুলো কিন্তু ওদের দে আর নট ক্যাপেবল টু কন্ট্রোল অল দিস থিংস। এবং তারপরে গিয়ে সমস্যা যেটা হচ্ছে, রাষ্ট্রপতি সরকার তো একটা থাকেই, মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের, অসীম ভাই আছেন এখানে। আমি খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি কিন্তু একজন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কিন্তু যুদ্ধ করছি। জি জি জি, তার মানে আপনি বলছেন যে এই নিত্যপণ্য বাজার দেখবার জন্য আলাদা একটা মন্ত্রণালয় দরকার, আমি যদি ঠিক বুঝে থাকি। আমাদের সঙ্গে এইচ.এম. শফিকুজ্জামান আছেন, তিনি আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য আইআইটি অনুবিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এইচ.এম. শফিকুজ্জামান, যেহেতু আপনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরও মহাপরিচালক, একই সঙ্গে অনেক দায়িত্বই আপনার কাঁধে বর্তায়, আপনি একদম মানে যৌক্তিক হিসাব ছাড়া একজন ভোক্তা হিসেবে একটু ভাববার জন্য অনুরোধ করব। আপনি নিশ্চয়ই ভাবেনও সেভাবে। আমরা যখন তেলের দাম অনেক বেশি, তেল পাওয়া যাচ্ছে না, অসহনীয়, যেটা 168 টাকা নির্ধারণ করা সেটা 190 টাকা, এমনকি 200 টাকা 220 টাকা কেজি পর্যন্ত বাজার থেকে ক্রেতার কিনতে হয়েছে। তারপরে ঘোষণা আসলো বেশ কিছু, এবং ঘোষণা শুনে মনে হচ্ছিল ক্রেতার বুঝি এবার খুব লাভ হবে, ক্রেতা হয়তো একটা খুব সহনীয় পর্যায়ে তেল কিনতে পারবে। কিন্তু ঘোষণা হোক, অর্থনীতির হিসাব বা ব্যবসায়িক হিসাব নিকাশের মারপেট যাই হোক, 168 টাকার তেল আসলে আমরা দিন শেষে 160 টাকাতেই আমাদেরকে কিনতে হচ্ছে। ভোক্তা হিসেবে এইটা কি আসলে তার হিসেবের খাতায় খুব বেশি ফারাক ফেলে? কি হতে পারতো সহনীয় করবার জন্য পদক্ষেপগুলো? দেখুন, প্রথমত হলো যে এখানে মাননীয় এমপি অসীম কুমার উকিল আছেন, উনি আমার একজন প্রিয় মানুষ। আমরা একই সময় ইউনিভার্সিটিতে মানে উনি আমাদের সিনিয়র, উনি যেহেতু রাজনীতি করেন, উনি রাজনৈতিক বক্তব্য বা যেটা আছে, কিন্তু এটাও দুঃখজনক যে এখানে অন্য যারা বক্তব্য রাখলেন সেখানে আসলে যে মানে আমি সরকারি লোক হিসেবে এখানে কিন্তু আপনার পলিটিক্যাল বক্তব্যের বিষয়গুলোর সাথে আসলে আমরা মানে যে বলবো যে দোষারোপ বা এটা কিন্তু আমরা এখানে অভ্যস্ত নই। প্রথমত যিনি সাখাওয়াত সাহেব এর আগে যেটা বললেন যে ভাওতাবাজি কে করেছে, এখন বিষয়গুলো হলো যে যখন আপনারা এইভাবে পলিটিক্যাল বক্তব্য দেন তখন কিন্তু আমরা যারা সরকারি চাকরি করি আমাদের তো অনেক রেস্ট্রিকশন আছে, সেখানে আমাদের আসলে আলোচনা করাটা অনেক ক্ষেত্রেই আলোচনা করতে পারি না। প্রথম জিনিস, প্রথমত যে জিনিসটা সেটা হলো যে আমাদের তেলের দাম যেটা ছিল এবং এই যে অস্থিরতা, সেই অস্থিরতার জন্য সরকার কী ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবং আপনারা দেখেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং আমাদের ভোক্তা অধিকার থেকে আমরা প্রতিটা রিফাইনারি যারা বাংলাদেশের এই তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে, আমরা কিন্তু তাদের মিলগুলোতে আমরা সার্চ করেছি এবং সেখান থেকে আমরা যে তথ্যপাত্র বের করেছি এবং সেটার পরে কিন্তু তেলের বাজার স্বাভাবিক হয়েছে। এই যে স্বাভাবিক হয়েছে, এটা কি আপনার একটা সরকারি ইন্টারভেনশন নয়? এখানে আমাদের মাননীয় এমপি মহোদয় বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা 1 কোটি পরিবারকে 2 বার আপনার টিসিবির পণ্য যেটা আপনারা দেখছেন কার্ড সিস্টেমে বা ঢাকাতে আমরা ট্র্যাক সিস্টেমে দিচ্ছি। এখন সাখাওয়াত সাহেব একটা কথা বললেন যে আমরা ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে টিসিবির পণ্য মজুদ আছে কিন্তু আমরা নাকি এটা সরবরাহ করিনি। এই তথ্য উনি কোথায় পেলেন? আমরা তো এই যে টিসিবির পণ্য মজুদ আছে, আমরা ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে এই পণ্যটা আমরা ছাড় করিনি। টিসিবির তো সারা বছরব্যাপী অপারেশন চলছে এবং আপনারা দেখেন যে কোভিডের 2 মাস যে 2টা বছর আমরা পার করলাম, সেই 2টা বছর আমাদের গত 2টো রমজান দেখেন আমরা দ্রব্যমূল্য কিছুটা হলেও কিন্তু আমরা একটা স্বস্তির জায়গায় বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের সমস্ত সংস্থা কাজ করেছি। এ বছরের প্রেক্ষাপটটা দেখেন, এই বছর যেটা হয়েছে যে কোভিডের
2 বছরের পর যে প্যান্ডামিক, সেখানে আমাদের ব্রাজিল থেকে বা আর্জেন্টিনা থেকে অথবা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমাদের যে 95% আমাদের যে ক্রুড ফর্মে যে তেলটা আসে, সেই তেলের আপনার উৎপাদন পর্যায়ে উৎপাদন দেশগুলো 30% আপনার এটা রিডিউস হয়েছে তাদের উৎপাদন। আমাদের ফ্রেট বেড়ে গেছে, আমাদের ডলারের দাম যদি আপনি দেখেন সেটাও আপনার এখানে একটা ইম্প্যাক্ট আছে। এরপরে যুক্ত হয়েছে ইউক্রেন যুদ্ধ, এরপরে হলো এই যে রমজান সামনে, এই সমস্ত বিষয় মিলে টিলে আপনার বাজারে যেটা সংকট তৈরি যারা করেছিল, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে, আপনারাই নিউজে দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা কিন্তু অপারেশন করছি, ব্যবস্থা নিচ্ছি। কিন্তু ওনারা যখন বলেন যে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, সরকারের ব্যবসায়ীদের সাথে হাত মিলে এটা করছে, সেটা কিন্তু দুঃখজনক। এই যে শফিকুজ্জামান, একটু বলি আমি মাঝখানে, যেহেতু এই প্রসঙ্গটা এসেছে, আমি একটু আপনাকে এই বিষয়ে, না আপনি আপনার কথা শেষ করবেন, এই বিষয়ে আমি শুধু একটা প্রশ্ন যোগ করতে চাই। এই যে আগে থেকে বলে মিলগুলোতে সার্চ করলে আসলে কি কোনো লাভ হবে? আগে থেকে তো আমরা জানছি আপনারা পরের দিন বা 2 দিন পরে কোন মিলে যাবেন, তাহলে আসলে তখন গিয়ে কি সার্চ করা হয় বা কি হিসাব নিকাশটা বোঝা হয় আসলে? না না, আপনার এটা কিন্তু আপনার খুচরা বাজার আর মিলগুলো কিন্তু এক না। জি, মিলগুলোতে সেটা তাদের সব ডকুমেন্ট থাকে, তারা যে ডিলারদের কবে এসও দিল, এবং আমরা যেটা বলেছি যে আপনার এই সমস্ত এসওগুলো আপনার 15 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং আগামীকালকের মধ্যে সব এসও যেগুলো দিয়েছিল পেন্ডিং, সেগুলো কিন্তু মাল আপনার যে তেল কিন্তু বাজারে চলে আসছে, এবং এইটাই কিন্তু ইম্প্যাক্ট পড়েছে। এখন বলেন যে বাজারটা অস্থির হয়েছিল, যে আপনি বললেন যে 200 টাকা 210 টাকা করে তেল কিনতে হয়েছে, সেই তেলটা যে আজকে যে একটা স্বস্তির পর্যায়ে আসছে, এটা কি সরকারের কোনো ইন্টারভেনশন নেই? এরপরে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে আপনার টিসিবির পণ্য আপনার 1 কোটি পরিবারের কাছে যাচ্ছে, সেখানে সমস্ত বাংলাদেশে প্রতিটা ইউনিয়নে যাচ্ছে, এখানে মাননীয় এমপি মহোদয় আছেন, তার এলাকায় গিয়েছে, কার্ড সিস্টেমে যাচ্ছে। এটা কি আপনার 5 কোটি লোককে আমরা কাভার করছি না? সরকার কিন্তু প্রচেষ্টা নিচ্ছে, সরকার কিন্তু কাজ করছে। এখন যে জিনিসটা হলো যে এই যে এফবিসিসিআই, আপনারা দেখেন যে এফবিসিসির প্রেসিডেন্ট মহোদয় উনি কিন্তু স্পষ্ট একটা মেসেজ দিয়েছে, সেটা হলো যে ব্যবসায়ী তারা ব্যবসা করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করবে, সবই ঠিক আছে, কিন্তু আমরা তো অসাধু ব্যবসায়ী তাদেরকে প্রোটেকশন দেব না, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কার্যক্রম করছি। বাজার মনিটরিং আপনারা দেখেন, প্রতিদিন বাজার মনিটরিং হচ্ছে এবং আমরা সেটা কিন্তু কাজ করছি। এখন যেটা হয়েছে যে দ্রব্যমূল্যর আপনার সারা বিশ্বে যে অস্থির অবস্থা, আপনারা একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছেন যে আপনার ইউরোপ আমেরিকার থেকে বাংলাদেশে নাকি দাম বেড়েছে। আপনি খালি ইন্ডিয়াতে দেখেন, আপনি আজকে ইন্ডিয়ার তেলের বাজারটা কত আর বাংলাদেশে কত, এবং এমনও দেখা গেছে যে বাংলাদেশ থেকে আপনার অনেক ক্ষেত্রেই নাকি আপনার এরকম দেখা গেল যে আপনাদের কাছে তথ্য আসছে, আমরা সেই জন্য আমরা বর্ডারগুলোকে অ্যালার্ট করেছি যে ওখানে কিন্তু দাম বেশি বিধায় অনেক ক্ষেত্রে আপনার এই তেলটা ওদিকে চলে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। তাই আপনার একটা দেশে যখন দামের ডিফারেন্স থাকে, তখনই তো এটা পার্শ্ববর্তী দেশে আসা যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তাহলে আপনি বলেন যে ইন্ডিয়া তারাও কিন্তু ইম্পোর্ট করে আপনার এই তেলটা অনেক ক্ষেত্রে তার মানে বাংলাদেশের থেকে এইচএম কিন্তু শফিকুজ্জামান, তাদের আমরা যদি import হিসাব কম। করি এবং আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করি, তাহলে আমরা যে দামটা আছে মোটামুটি স্বাভাবিকই আছে, তাই তো? হ্যাঁ অথবা না? হ্যাঁ অথবা না? আমি বলবো যে এখন যে আমাদের যে ইম্পোর্ট প্রাইস, সেই অনুযায়ী আপনার অবশ্যই স্বাভাবিক আছে। আমি বলবো হ্যাঁ আছে, এবং আমাদের যেটা ভ্যাটের কথা আপনারা বারে বারে বলেছেন, সেই ভ্যাটের পণ্য যখন আসবে, ভ্যাট রিডিউস হয়ে, তখন আমরা কিন্তু এটা ক্যালকুলেট করে ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে আমরা আবার এটা মূল্যটা আপনার অ্যাডজাস্ট করবো। তার মানে আরো হয়তো তখন কমবে। আমরা ইম্পোর্ট প্রাইসের উপরে ভ্যাটটা ক্যালকুলেট করি, তখন হয়তো আরো কমবে। আচ্ছা, আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছ থেকে জানতে চাই। রাজিকুজ্জামান রতন, বাজার স্বাভাবিক মনে করছে সরকার, আমজনতা আর দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কি আসলে বোঝাপড়ার কোনো ধরনের কোনো তফাৎ বা গ্যাপ আছে কিনা? কারণ আমজনতার কাছে আবার অসহনীয় মনে হচ্ছে আমরা বাজারে গেলে যখন মানুষের সঙ্গে কথা বলতে চাই। এটা পরিষ্কার হয়েছে যে সরকারের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের সঙ্গে জনগণের একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে। আমাদের ভোক্তা অধিকার একটা সংগঠন আছে, আমাদের আর একটা সংগঠন এখন সরকারের পক্ষে করার খুবই দরকার হয়ে পড়েছে, সেটা হলো ভোক্তা সান্ত্বনা কমিটি। রাজিকুজ্জামান রতন, আপনার শব্দটা ঠিক স্পষ্ট আসছে না, ওখানে যদি কোনো ডিভাইস, অন্য কোনো ডিভাইস অন করা থাকে সেটা একটু থামাতে হবে। আমাদের মনে হয় একটা ভোক্তা সান্ত্বনা কমিটি করা দরকার, যে তার দায়িত্ব হবে যে জিনিসপত্রের দাম বাড়লে ভোক্তাদেরকে সান্ত্বনা দেওয়া হবে যে বিদেশে দাম বেড়েছে,
ব্যবসায়ীরা কি করবে, ব্যবসায়ীদের তো আয় হচ্ছে না, এবং আমরা তো যথেষ্ট করেছি। এখন ধরুন টিসিবি, আমি তাহলে আবার বলি যে আমাদের না না না, একদমই হচ্ছে না। আমি আমি আচ্ছা, আমাদের টেকনিক্যাল টিম দেখছি যে কি সমস্যা। আমি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তকে একই প্রশ্ন করতে চাই, তার কাছ থেকে উত্তরটা শুনে আসতে চাই। তো সচিব মহোদয় যেহেতু আমার নাম উল্লেখ করে একটু আপত্তি করলেন, ভাওতাবাজি শব্দটা একটু ক্রুড শোনায়। আমি একটু ভদ্রভাবে বলি, ওনারা শুভঙ্করের ফাঁকি দিচ্ছেন এবং এইভাবে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করছেন। না ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এভাবে ফাঁকি তো আসলে সচিব শুধু মহোদয়ের শব্দ কথা বলাই যায়, এবং কিন্তু আপনি যদি সরকারের হিসেব মন্ত্রীদের নিকেশ, আপনি কথায়- যদি হিসেব করে দেখাতেন, মানে এভাবে তো ফাঁকি বা ভাওতাবাজি আমরা বলতেই পারি, কথার কথা। আমি হিসাবটা দিচ্ছি। জি আমি বলছি, না না না, আমি বলছি আপনাকে, সরকারের মন্ত্রীরা এবং সচিব মহোদয়ের কথায় এটা তো স্পষ্ট হলো যে ব্যবসায়ীরা কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। এটা কিন্তু সবার বক্তব্যেই আসলো। তার মধ্যে এখন সরকারের মন্ত্রীরা বলছেন বিএনপির ব্যবসায়ীরা, আর সচিব মহোদয় বিএনপি শব্দটুকু বলেন নাই। তাহলে যে ব্যবসায়ীদের কন্ট্রোল করবার জন্য আইনের প্রয়োগ দরকার ছিল, মনিটরিং দরকার ছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, সেটা না নিয়ে ওনারা 30% ভ্যাট কমিয়ে দিলেন। ভ্যাট কমিয়ে দিয়ে কি হলো, আগে তারা অনৈতিকভাবে মুনাফা করবার জন্য বা মানুষের পকেট কাটবার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেটাকে না থামিয়ে সেটা বহাল রেখে উপরন্তু আরও 30% ভ্যাট কমানোর নাম করে ওইখানে আরও তার অর্ধেক আরও চুরি করতে পারবে, সেই সুযোগটা দেওয়া হয়েছে। তাহলে ব্যবসায়ীদের এই যে অনৈতিক এত সুবিধা দিচ্ছে, আবার বলছে বিএনপির ব্যবসায়ী, এটা কাদের স্বার্থে দিচ্ছে? সরকার বা তাদের সংশ্লিষ্ট তাদের কোনোই স্বার্থ নাই। এবার আসেন আপনি এই যে এই বলছেন যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আন্তরিক পদক্ষেপ নেওয়া হয়েছে, টিসিবির বিষয়ে বলছেন যে টিসিবির মজুদ আছে, আমি বলেছি কিন্তু করে নাই। আমরা তো জানি, সরকারের বক্তব্য থেকেই জানি যে 3 মাসের আপৎকালীন খাদ্যশস্য সরকারের হাতে মজুদ থাকে, কোথাও না কোথাও তো আছে, তাদের নিয়ন্ত্রণে আছে। তাহলে এইরকম একটা কৃত্রিম সংকটে টিসিবি হলো তাদের মাধ্যম এই খাদ্য সরবরাহ করবার জন্য। সেইখানে ট্রাকের পেছনে যে মানুষের লাইন, সকালে গিয়ে লাইনে দাঁড়ায়, সন্ধ্যার সময় খালি হাতে কাঁদতে কাঁদতে ফিরে আসে, সেইখানে যে মধ্যবিত্ত যারা এই ট্রাকের পেছনে দাঁড়াবার কথা নয়, তারা সারি সারি দাঁড়াচ্ছে। এই যে মুখগুলি, এই মুখগুলি দেখে ওনরা কেন আরও আগে 2 মাস আগে থেকে এই সংকট তৈরি হয়েছে, এতদিনে কেন করেন নাই? সুতরাং এখন এইসব কথা প্রশ্ন করতে গেলে যদি বলেন রাজনৈতিক বক্তব্য, আই এম সরি। এইবার দেখেন দ্রব্যমূল্য কিভাবে বাড়িয়েছেন, সহনশীল করেছে। আপনার গত 10 বছরে বিদ্যুতের দাম বাড়িয়েছেন ওরা 94%, গ্যাসের দাম বাড়িয়েছেন 144%, ডিজেলের দাম বাড়িয়েছেন 82%, পানির দাম বাড়িয়েছেন 264%। আজকে যেই তেলের দাম নিয়ে এত কথা বলছেন, 2020 সালে এই যে খোলা তেল যেটা, এটার দাম 105 টাকা ছিল, সেটা কেন এখন 180 টাকা 70 টাকায় উঠে গেল? কি ঘটলো এই 2 বছরের মধ্যে? আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে বলে ওনারা এর আগে তেলের দাম বাড়িয়েছেন, যখন কমলো কই তখন তো কমালেন না। এগুলি হচ্ছে মানুষের সঙ্গে ভাওতাবাজি। কারণ হচ্ছে ওনারা তুলবেন দাম, টাকা মানুষের পকেট থেকে এভাবে পকেট কেটে টাকা নেবেন, কিছুদিন করে যখন মনে করবেন যে ডাক্তার সায়ন্ত, এই 2 বছর কিন্তু করোনাকালীন সময় ছিল, সেই যোগ সাজসেই ওনারা কমাবেন। করোনাকালীন সময়ে আপনার সব জিনিসের দাম কেন বাড়লো? দেশে তো খাদ্য উৎপাদন কমেনি, দেশে তো এই শাকসবজির উৎপাদন কমেনি। ইউক্রেন থেকে আমাদের শাকসবজি আসে, ইউক্রেন থেকে আমাদের এই সব নিত্য প্রয়োজনীয় সব জিনিস আসে। সুতরাং ওনরা হচ্ছে একটা অজুহাত, লুটপাট তন্ত্র কায়েম করছেন, পাশাপাশি অজুহাত দাঁড় করাচ্ছেন। আপনি এটাকে অজুহাত মনে করছেন। রাজিকুজ্জামান রতন, আপনার উত্তরটা নিয়ে আমি অসীম কুমার উকিলের কাছে যেতে চাই। আমি রাজিকুজ্জামান রতনের উত্তরটা নিয়ে অসীম কুমার উকিলের কাছে যেতে চাই। জি রাজিকুজ্জামান রতন। না সরি, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে একটা ভোক্তা সান্ত্বনা কমিটি করা দরকার, যাদের দায়িত্ব হবে সবসময় ভোক্তাদেরকে সান্ত্বনা দিয়ে রাখা, যে দেখো বাবা বিদেশে দাম বেড়েছে, আমাদের ব্যবসায়ীরা খুব বেশি লাভ করতে পারছে না, অথবা তোমাদের তো আয়ও বেড়েছে, ফলে একটু জিনিসের দামটা মেনে নাও। যেমন করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেব বলেছেন আজকে, যে ভোক্তাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে, যাতে বাজারে দাম বাড়ার সাথে সাথে তাদেরকেও অতিরিক্ত মূল্য দিয়ে পণ্য কিনতে হবে, এটা তারা মেনে নিতে হবে। এই হচ্ছে আমাদের মানে আমলাদের একটা বক্তব্য। আবার দেখুন, বলা হচ্ছে বাজার মনিটরিং।
বাজার মনিটরিং এ আমাদের ক্যাপাসিটি আছে 12 থেকে 15টা নাকি টিম নামার কথা, সেগুলো সবসময় নামতে পারছে না, কখনো কখনো 6টা 7টা 8টা টিম নামে। এবং এই মনিটরিং এর ফলটা কি হয়, একটা দেখলাম খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, যে মোহাম্মদপুরে একজনের বাসা থেকে 512 লিটার তেল, বিপুল পরিমাণ তেল, 512 লিটার তেল উদ্ধার করা হয়েছে। তিনি যদি প্রতি লিটারে 20 টাকা করে লাভ করতেন, তাহলে সর্বোচ্চ তিনি 10,000 টাকা লাভ করতেন। 10,000 টাকা লাভ করার জন্য ওই লোক এত বড় অন্যায়কারী, তারা ধরে একদম গ্রেপ্তার করে করা হলো। কিন্তু আমাদের যে বড় বড় কোম্পানিরা দিনে যারা ধরেন হাজার হাজার টন তেল, লিটার নয় টন তেল করেন, তাদের কাউকে কিন্তু আমরা স্পর্শও করতে পারলাম না। তাদের আমরা গায়ে মিশে হাত বুলিয়ে আমরা বললাম, বাবারা একটু দাম কমাও, মানুষের কষ্ট হচ্ছে। এবং যে কারণে তারা কষ্ট করে 8 টাকা কমিয়েছে। এখন যেটা বলছি, যে তেল আসেনি তার দাম তারা কমাবেন কিভাবে? তাহলে যে তেলের দাম কমিয়েছেন সেটা আগে থেকে ছিল, আবার যে তেল কমানোর পরে আসবে তার দাম কতটুকু কমবে, সে প্রশ্নের উত্তরটা বেঁকে দেবে। আমরা স্বস্তি পেতে চেয়েছিলাম বাজারে, টিসিবি স্বস্তি দেওয়ার পরিবর্তে এখন আবার শাস্তি দিচ্ছে। কিরকম, যে 6টা পণ্য নিতে হবে আপনাদেরকে এবং তাতে 940 টাকা, এবং খেজুর নিতে হবে, এখানে ছোলা নিতে হবে 4 কেজি, তার সঙ্গে পেঁয়াজ নিতে হবে 5 কেজি, এমনি করে 940 টাকার একটা প্যাকেজ তৈরি করেছেন, এটা দিতে হবে। আবার তারপরে টিসিবি ট্রাক সেল, টিসিবি এটুকু বলে শেষ করি, টিসিবির সর্বোচ্চ ট্রাক কয়টা নামতে পারবে সারা দেশে? 500টা ট্রাক নামতে পারবে। প্রতিটা ট্রাকে কতজনকে দিতে পারবে? 250 জন। তার মানে দিনে আমি 1,25,000কে দিতে পারবো। 1 মাস ধরে দিলে আমি 37.5 লক্ষকে দিতে পারবো। কিন্তু আমরা বলছি আমরা 1 কোটি মানুষকে দিব, তাহলে 1 মাস ধরে 1 কোটি মানুষকে দিতে গেলে সেই পরিমাণ ট্রাক বাড়ানোর পরিকল্পনা কি আছে? আর টিসিবি পণ্যটা কিনবে কোত্থেকে? টিসিবি পণ্যটা কিনছে ব্যবসায়ীদের কাছ থেকে। ওই ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে টিসিবির কাছে বিক্রি করছেন, টিসিবি সেইটা ভর্তুকি মূল্যে জনগণকে দিচ্ছেন। তারপর জনগণের ট্যাক্সের টাকায় জনগণকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু যে ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রি করলেন তিনি কিন্তু টিসিবির কাছেও বিক্রি করলেন। টিসিবিকে একটা স্বয়ংসম্পূর্ণ সংস্থা হিসেবে গড়েও তোলা হলো না। টিসিবির নিজের কোনো ক্ষমতা নেই। 681 কোটি টাকা দেওয়া হয়েছে, ওই 681 কোটি টাকা দিয়ে টিসিবি পণ্য কিনে সেটা আবার সাধারণ মানুষের কাছে দেবে, এবং দীর্ঘ লাইন আমরা দেখছি। তার মানে টিসিবিকেও আপনি বলছেন স্বস্তির বদলে এক ধরনের শাস্তি হয়ে গেল কিনা? অসীম কুমার উকিল এমপি, বিনামূল্যে কার্ডের টাকা আদায়, রংপুরের গঙ্গাচড়ায় সিরাজগঞ্জে টিসিবির পণ্য কেনার কার্ড তৈরিতে টাকা নেয়ার অভিযোগ, কার্ড পেয়েও ভোগান্তি, অনেকেই বঞ্চিত, একই পরিবারের দুজনকে কার্ড দেওয়া, এই রকম নানান খবর প্রতিদিনই আসছে। তার মানে কি রাজিকুজ্জামান রতন যেটা বললেন যে টিসিবির স্বস্তিটা শাস্তি হয়ে যাচ্ছে, সরকারের এই ভালো উদ্যোগটি কি আসলে আমরা আরও কিভাবে জনগণের জন্য আরেকটু সহনশীল বা আরামদায়ক করতে পারতাম? আনমিউট করতে হবে অসীম কুমার উকিল। রাজিকুজ্জামান রতন যে কথাগুলি বলেছেন সে কথাগুলি ভিত্তিহীন আমি তা বলছি না। আমি এই জায়গাটাতে যেটুকু অ্যাড করতে চাই যে হ্যাঁ, টিসিবিকে আরো কার্যকরী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। টিসিবিকে আরো সাধারণ মানুষের দোরগোড়ায় কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়গুলি নিয়ে এটা আলোচনা করতেই পারে, এটাকে আরো যুগোপযোগী করা যেতেই পারে। কিন্তু এখন ডাক্তার সাহেব যে সমস্ত কথা বলে নাকি, ওনার নজর হলো কি পকেট কাটার দিকে, চুরির দিকে, ডাকাতির দিকে। আমরা ছাত্র রাজনীতি করে আসা মানুষ তো, ক্লাসের সেরা ছাত্রটাকে আমরা ডাক্তার হিসেবে দেখতে চাই, যে ডাক্তার গ্রামে ফিরে যাবে, গিয়ে দেশের সেবা করবে, দেশের মানুষটাকে সম্পদ বিবেচনায় সেই রুগীর সেবা করবে। এখন ডাক্তার সায়ন্ত তো এখানে দেশের মানুষটাকে সম্পদ মনে করতেছে না, আপদ মনে করতেছে, বিপদ মনে করতেছে, তার পকেট কাটার চিন্তা করতেছে। সে অন্ধ হলেই তো প্রলয় বন্ধ হয় না। আজকের যুদ্ধোত্তর পরিস্থিতিতে সারা বিশ্বের অর্থনীতিতে কি প্রভাব পড়েছে সে বিষয়গুলি যদি বলে যে কোনো প্রভাবই পড়ে না, এটা তার অজ্ঞতা। অসীম কুমার উকিল তিনি কিন্তু দু একটি পণ্যের নাম ধরে বলেছেন যে ওইসব ইউক্রেন থেকে আমরা আনি না, তারপরে ওইসব পণ্যের দাম বেড়েছে। আমি কিন্তু শুরুতেই বলেছি, প্রথম পর্যায়ে বলেছি সমস্যা থাকতেই পারে, কিন্তু সারা পৃথিবীতে যখন করোনার প্রভাব পড়েছে অর্থনীতিতে, তখন আমার দেশে পড়বে না ওই প্রভাবটুকু, এটুকু মনে করার কোনো কারণ নেই। আমি বলছি যে সমস্যা আছে, আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি, কিন্তু ডাক্তার সায়ন্তর কথাবার্তাতে বোঝা যাচ্ছে যে একেবারে অজ্ঞতা প্রসূত কথাবার্তা, দুনিয়াদারির কোনো খবর রাখে বলেই মনে হয় না। এখানে এসেছে আওয়ামী লীগকে ধরতে হবে,
আমলাতন্ত্রকে ধরতে হবে। না, আরে অসীম কুমার উকিল, আমরা আমলাতন্ত্র- সবাই মিলে মনে হয় সমস্যাটা সমাধান করতে চাই। এইচ.এম. শফিকুজ্জামানের জি, কাছে আমি শেষ সেই জন্য আমরা শেষ আলোচনা 10 করছি সেকেন্ডের আমরা। জন্য যেতে চাই। এইচ.এম. শফিকুজ্জামান, এর আগে আপনি যখন আমার অনুষ্ঠানে এসেছিলেন আপনাকে অনুরোধ করেছিলাম কোনোভাবে টিসিবির লাইনে ভোগান্তি কমানো যায় কিনা, কোনো উপায় বের করা যায় কিনা, কেন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। আপনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন, কিন্তু খুব একটা সুলক্ষণ তো দেখতে পাচ্ছি না। প্রথমত আমি যেটা বলতে চাই যে ডক্টর সাখাওয়াত উনি কিন্তু মানুষকে কিন্তু কনফিউজিং ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, উনি যে বললো যে 105 টাকা তেল ছিল আপনার করোনাকালীন, যখন করোনা শুরু হয়েছে 2020-এ, তখন আপনার তেল যেটা আমরা টোটাল ইম্পোর্ট করি তখন $705 তেল ছিল, ইন্টারন্যাশনাল প্রাইস ছিল $705, সে তখন আমাদের দেশে 105 টাকা দাম ছিল। আমাদের এখন $1800 তেল, আমাদের এখানে 160 টাকার দাম। তা উনি যে এই যে ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে যে কনফিউজ করতেছে, এটাও কিন্তু একটা, আমি বলবো যে এখানে কিন্তু এই আপনি ধরনের পরিষ্কার political করলেন। আসলে কথাবার্তা আমাদের হলে তো একদমই সময় আমরা নেই। আসলে এইচ.এম. কথা বলতে পারবো। শফিকুজ্জামান, টিসিবির লাইনটাকে আরেকটু সহনীয় করা যায় কিনা? উনি যেটা বললেন, আমি একটু বলি, আমাদের মাননীয় এমপি মহোদয় যেটা বলছিলেন যে ডক্টর শান্তনু উনি 105 টাকার তেল $705 ইম্পোর্ট প্রাইস ছিল, $1800 তেল আপনার কি 105 টাকা, এটা কি হবে নাকি? আপনার কথাটি মনে হয় বুঝতে পারা গেছে। আপনি আমাকে এক কথায় যদি একটু উত্তর দিতেন টিসিবির লাইন। এখন টিসিবির কথা বলি। এখানে আমাদের রতন দা বললেন যে টিসিবি কিভাবে 1 কোটি লোককে দিবে, কিভাবে দিচ্ছে আপনারা দেখছেন তো নিশ্চয়ই। 20 তারিখে আমাদের প্রাক রমজান সেল হচ্ছে। আপনারা সারা বাংলাদেশে খবর রাখেন যে আমরা রমজানের মানে এই মাসের মধ্যে আমরা 1 কোটি লোককে দিচ্ছি, রমজানের মধ্যে আরও 1 কোটি লোককে দিচ্ছি। 500 টাকার হিসাব, সেটা আগের হিসাব দিচ্ছে, কিন্তু সেই দেয়াটা আরেকটু সহনীয় করা যেত কিনা, মানুষের কর্মঘণ্টা আরেকটু বাঁচানো যেত কিনা, এই দীর্ঘ লাইন কমানো যেত কিনা, সেটাই আপনার কাছ থেকে একটু বুঝতে চাচ্ছিলাম। কিন্তু আজ আর সময় নেই, নিশ্চয়ই পরে কোনো একদিন আপনার কাছ থেকে পরিষ্কার করে বুঝে নেব। আমজনতার সাথেই থাকুন। আমজনতার শক্তি বড় শক্তি। ধন্যবাদ সবাইকে।